সুমুর হাত ছাড়ো মম। সেহরাজ। ছাড়ো মম। অনন্যা খাতুন তবুও সুমুর হাত ধরে রাখলেন। শেহরাজ গর্জে উঠল। ছাড়ো। সুমুর হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল অনন্যা বেগম। শেহরাজ সুমুর হাত ধরে বলল, একটা কথা কান খুলে সকলে শুনে রাখো। আমার বউয়ের দিকে কাউকে চোখ তুলে, আঙুল তুলে, গায়ে হাত তুলে কথা বলার কোনো রাইট আমি কাউকে দেইনি। নেক্সট টাইম এই কথাগুলো আমাকে যেন রিপিট করতে না হয়। আর মম, তোমাকে বলছি, তুমি আমাকে ভালোবাসো আর আমি সুমুকে ভালোবাসি। আর তাই আমার ভালোবাসার মানুষটা তোমার কাছেও খুব স্পেশাল হওয়া উচিত। কিন্তু তুমি তার বিপরীত। তুমি সুমুকে মেনে নিতে পারোনি বলে তোমার ছেলের বউ হিসেবে সম্মানও দিতে পারোনি। তবে মম, তোমাকে একটা কথাই বলবো, তোমার ছেলের বউকে সম্মান দিতে না পারো তবে অসম্মানও করো না। শেহরাজ একটু থেমে আবারও বলল, রোজাকে আমি সারা জীবন নিজের বোনের মতো দেখেছি, তাই ওর সাথে আমাকে জড়িয়ে আজে বাজে স্বপ্ন দেখা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করো। আমরা সকলে অনেক টায়ার্ড। বাকি সিন ক্রিয়েটগুলো কাল সকালে করো। চলো সুমু। শেহরাজ সুমুর হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। অনন্যা সকলে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। অনন্যা খাতুন রোজাকে নিয়ে আলাদা রুমে চলে গেল। শাহবাজ সাহেব হতাশার নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। একে একে সকলে রুমে চলে গেল। শেহরাজ রুমে এসে দরজা লক করে দিল। সুমু শেহরাজের রুমটা একবার পরোক্ষ করে দেখল। শেহরাজ সুমুর কাছে গিয়ে সুমুকে সরি বলল। সুমু জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, আরে চিল খান সাহেব, আমি কিছু মনে করিনি, বরং আমার ভালোই লেগেছে। একটা সিনেমেটিক ব্যাপার পেয়েছি, যেখানে শাশুড়ি ছেলের বউকে মেনে নেয় না, শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যে ফাইটিং ফাইটিং। শেহরাজ আলতো হাসল সুমুর কথায়। মৃদু স্বরে বলল, অ্যাক্টিং ভালোই করতে জানো সুইটহার্ট। মানে? মানে এই বাড়িতে তোমাকে কেউ কিছু বললে চুপচাপ সহ্য করার কোনো দরকার নেই। মনে রেখো, আমি কিন্তু একজন সেননিকে বিয়ে করেছি। এখন যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, ঘুমাবো। সুমু ব্যাগ থেকে চেঞ্জ করে বের করে ওয়াশরুমে চলে গেল। সুমু ফ্রেশ হয়ে বের হতেই শেহরাজ ফ্রেশ হতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হলো শেহরাজ। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে এসে বলল, কিছু খাবে সুইটহার্ট? না। শেহরাজ সুমুকে নিয়ে রুমের মধ্যে থাকা ফ্রিজের সামনে গেল। ফ্রিজের ডোর খুলে বলল, এখানে অলওয়েজ চকলেট আইসক্রিম থাকে। ফিরোজা এখানেই থাকে আর বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, তাই ওর জন্য সব কিছু এনে রাখি আমি। আজ থেকে এগুলো তোমাদের দুজনেই। শেহরাজ সুমুকে ছেড়ে দিয়ে রুমের লাইট অফ করে এলইডি লাইট অন করে দিল। মুহূর্তেই রুমটা লাল নীল আর পার্পেল আলোয় ছেয়ে গেল। সুমু গিয়ে শুয়ে পড়ল। শেহরাজ সুমুর পাশে শুয়ে সুমুকে বুকের মধ্যে টেনে নিল। সুমুও শেহরাজকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। ভোরের আলো ফুটেছে। বাড়ির পেছনে থাকা সমুদ্র থেকে পানির ঢেউয়ের শব্দ ভেসে আসছে। শেহরাজের রুমের ব্যালকনি থেকে সমুদ্রটা পুরোপুরি দেখা যায়। নতুন জায়গায় একটুও ভালো করে ঘুম হয়নি সুমুর। পাশ ফিরে শুতেই শেহরাজের উন্মুক্ত বুকে ঢুকে গেল সে। শেহরাজের বুকের ওপর গজিয়ে থাকা লোমগুলোতে সুমুর মুখে সুড়সুড়ি লাগাতেই ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। শেহরাজের বুকের ওপর কালো মিচমিচে অল্প কিছু লোম। ফর্সা চওড়া বুকটার ওপর লোমগুলো অদ্ভুত রকমের সুন্দর দেখায়। সুমুর কাছে লোমগুলোকে বড্ড বেশি কিউট লাগে। সুমু আলতো হাতে লোমগুলো একবার ছুঁয়ে দিল। শেহরাজ গভীর ঘুমে তলিয়ে। সুমু উঠে বসলো। বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার শেষে বেরিয়ে এসে শেহরাজের কাছে গিয়ে দাঁড়ালো। শেহরাজের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি নিষ্পাপ আর মায়াবী দেখতে লাগছে ওই মুখটা। সুমুর ইচ্ছে করলো না মানুষটাকে ডেকে তুলতে, তবু মনের বিরুদ্ধে গিয়ে ডেকে তুলল শেহরাজকে।
শেহরাজ দুবার মুখ দিয়ে শব্দ করে আবারও পাশ ফিরে শুয়ে রইল। সুমু হাল ছাড়ার পাত্রী নয়। সে চুলের পানি শেহরাজের মুখে ছিটিয়ে জোর করে টেনে তুলল শেহরাজকে। শেহরাজ চোখ কসলাতে কসলাতে উঠে বসে বলল, কি হয়েছে সুইটহার্ট? একটু ঘুমাতে দাও প্লিজ। ঘুমাবেন পরে, আগে উঠুন, নামাজ পড়বো একসাথে। শেহরাজ আবারও শুয়ে পড়তে গেল। সুমু শেহরাজের হাত টেনে ধরল, জোর করে পাঠালো ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে শেহরাজ উজু করে বেরিয়ে আসলো। সুমু 2টা জায়নামাজ পাশাপাশি বিছিয়ে রাখলো। শেহরাজ টাওয়াল ডিভানের ওপর রেখে পাঞ্জাবি পরে সুমুর সাথে একসাথে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে দুজন মোনাজাতে একে অপরের জন্য দোয়া করলো। সুমু মোনাজাত শেষ করে একটা মিষ্টি হাসি দিয়ে শেহরাজের দিকে তাকালো। শেহরাজ সুমুকে একটু কাছে টেনে নে সুমুর কপালে ঠোঁটে ছুঁয়ে বলল, সৃষ্টিকর্তা আমার অর্ধাঙ্গিনীকে সবসময় সুস্থ রাখুক। তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক বেগম। তোমার মুখের এই মিষ্টি হাসি চিরস্থায়ী হোক, আমিন। সুমু আমির বলে একটু সময় নিয়ে আবারও বলল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় হাসি খুশি রাখুক, সবসময় সুস্থতা দান করুক, আপনার জীবনের সব স্বপ্ন পূরণ হোক। আপনাকে আমার স্বামী হিসাবে পেয়ে আমি ধন্য। পরকালেও যেন আমি আপনার সঙ্গ পাই খান সাহেব। ক্ষণিকের মৃত্যু আমাদের আলাদা করলেও পরকালের চিরস্থায়ী জীবনে আমি আমার চিরস্থায়ী সঙ্গী হিসেবে যেন আপনাকেই পাই। শেহরাজ মুচকে এসে সুমুকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। সুমুর মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, ইউ আর মাই পিস অফ মাইন্ড। সুমু মৃদু হেসে বলল, অ্যান্ড ইউ আর মাই কমফোর্ট জোন। দুজনে কিছুক্ষণ ওভাবে বসে থেকে তারপর উঠে দাঁড়ালো। শেহরাজ আবারও গিয়ে শুয়ে পড়ল। সুমু জায়নামাজ ভাঁজ করে রেখে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে যেতে সকালের পবিত্র বাতাস ছুঁয়ে দিল সুমুর ছোট্ট দেহখানা। চোখ বন্ধ করে সুমু প্রাকৃতিক সেই শান্তির বাতাস উপভোগ করল। মিনিট খানেক বাদে চোখ মেলে সমুদ্রের স্বচ্ছ পানির দিকে তাকালো। কি অপরূপ সুন্দর দৃশ্য! হঠাৎ সুমুর মনে হলো তার খান সাহেবের রুমটা ঘুরে দেখা উচিত। সে ভেবে রুমে চলে আসলো সুমু। শেহরাজের বাড়িটিকে নির্দ্বিধায় লাক্সারিয়াস হাউস বলা চলে। সুমু শেহরাজের পুরো রুমটায় কাল রাতের মতন আরও একবার চোখ বুলালো। শেহরাজের পুরো বেডরুমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেকোরেটিং করা। রুমটির দেওয়ালের কালার হোয়াইট, কিন্তু রুমটির প্রতিটি আসবাবপত্র ব্ল্যাক। শেহরাজের রুমের পর্দা থেকে শুরু করে বেডশিট সব হোয়াইট। সুমুর শুধু মনে হচ্ছে সে কোনো মাফিয়ার রুমে ঢুকে পড়েছে। একটা মানুষের পছন্দের কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতেই পারে, তাই বলে কালারের ওপর মানুষ এত অবসেসড কীভাবে হয় বুঝে পেল না সুমু। তবে পুরো রুমটা এলইডি লাইট দিয়ে লাইটিং করা, তাতে নীল, লাল আর পার্পেল বর্ণের কৃত্রিম আলো চলে। এই জিনিসটা বেশ ভালোই লেগেছে সুমুর। এলইডি লাইট অন করলেই রুমটার মাফিয়া ভাবটা কেটে গিয়ে একটা কিউট কিউট ভাব আসে। সুমু বেডসাইড টেবিলের ওপর থেকে রিমোট নিয়ে রুমে জ্বলতে থাকা এলইডি লাইটটি অফ করে দিয়ে ধীর পায়ে হেঁটে শেহরাজের রুমের লেফট সাইডে গেল, যেখানে মাঝারি আকারের একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের পানির মধ্যে ওয়াটার লাইট দিয়ে লাইটিং করা। পুলের পানির ওপর কালো কালো কী যেন ভেসে আছে। সেগুলো দেখতে গিয়ে সুমু সেন্টার টেবিলের ওপর ছোট্ট একটা রিমোট পেল। রিমোটটির অফ বাটনে চাপ দিতেই পুরো পুলের পানিতে জ্বলতে থাকা লাইট প্রতিটি লাইট অফ হয়ে গেল, যার ফলে পুরো পুল সাইডটা আধারে ডুবে গেল। অন্ধকারে আন্দাজে আবারও রিমোটটির কোনো একটা বাটনে চাপ দিল সুমু। চোখের সামনের দৃশ্য দেখে অবাক চোখে তাকিয়ে রইল সে। পুলের পানির ওপর ভেসে থাকা কালো বস্তুগুলো আর্টিফিশিয়াল বিভিন্ন রঙের পদ্মফুল। পদ্মফুলগুলো ধীরে ধীরে তাদের পাপড়ি মেলে দিয়ে ফুটে উঠল। ফুলগুলো মাঝে মোমবাতির মতো ডিজাইন করা, তার উপর জ্বলে আছে আগুনের শিখার মতো হলুদ বর্ণের আলো। পুরো রুমটার মধ্যে এই জিনিসটা সুমুর সবথেকে বেশি আকর্ষণীয় লাগলো। সুমু এগিয়ে গিয়ে পুলের পানির মধ্যে পা দুটো চুবিয়ে বসল। কাছে ভেসে থাকা পদ্ম ফুলগুলো আলতো হাতে ছুঁয়ে দেখল। হঠাৎ কিছু একটা মনে করে আবারও রুমের মধ্যে ফিরে আসলো। ফ্রিজ থেকে আইসক্রিমের বাটি বের করে শেহরাজের ফোন নিয়ে আবারও পুলের কাছে আসলো।
পুলের পানির মধ্যে দু পা আবারও চুবিয়ে বসলো। শেহরাজের ফোন আনলক করে ইউটিউবে গিয়ে কোরিয়ান ড্রামা অন করে ফোনটা মেঝের ওপর রাখলো। চামচ দিয়ে অল্প অল্প আইসক্রিম তুলে মুখে নিল আর ড্রামা দেখাতে মন দিল। 7টার দিকে সুমু পুল ছেড়ে বেডরুমে আসলো। শেহরাজ উপর হয়ে ঘুমাচ্ছে। সুমু বুঝতে পারছে না তার কি করা উচিত। একে তো তার শাশুড়ি তাকে মেনে নেয়নি, মনের মধ্যে হাজারো দ্বিধা সুমুর। তবুও সব দ্বিধাকে সাইডে রেখে মাথায় ঘোমটা দিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। কিচেনে গিয়ে দেখলো দুজন অর্ধবয়সী মহিলা কাজ করছে, পরনে তাদের সার্ভেন্টের পোশাক। সুমুকে দেখে তারা আলতো হাসলো। সুমুও তাদের পাল্টা হাসি উপহার দিয়ে বলল, সকালে ব্রেকফাস্টে কে কি খায় আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মহিলা দুজন একজন আরেকজনের মুখের দিকে তাকালো। সুমু উত্তরের আশায় তাকিয়ে আছে তাদের দিকে। তাদের মধ্যে একজন হাত জোর করে বলল, না থাক, আমি এখন কিছু খাবো না, আপনারা আপনাদের কাজ করেন, আমি আসছি। সুমু খুব অস্বস্তিতে পড়ল। এমনিতেই সময় কাটছে না, তার উপর যদি সারাদিন এমনি বসে থাকতে হয় তাহলে তো মনে হয় সময় একেবারেই থমকে যাবে। সুমু আর বেশি জোরাজোরি করল না। এমনিতেই তার সিনেমাটিক মাদার ইন ল তাকে মেনে নেয়নি। তারপর এখন যদি সে আবার আগ বাড়িয়ে রান্না করতে চায় তাহলে হয়তো আবারও ঝামেলা হবে। কথাগুলো ভাবতে ভাবতে ওপরে চলে আসলো সুমু। রুমের মধ্যে এসে চুপচাপ বসে রইল। শেহরাজের ফোনটা নিয়ে দেখলো 7টা 29 বাজে। সুমু মেসেঞ্জারে গিয়ে সামিয়াকে কল করলো। 8টা বাজতেই পুরো খানমেনশন জেগে উঠল। সুমু ততক্ষণে বাড়ির সকলের সাথে কথা বলে নিয়েছে। শেহরাজ পাশ ফিরে শুতেই চোখ পেলে তাকালো। সুমু ফোনে ড্রামা দেখছে। শেহরাজ উঠে বসলো। ফোনের দিকে উকি মেরে দেখলো ড্রামার মধ্যে কিসিং সিন চলছে। শেহরাজ ফোনটা কেটে নিয়ে সুমুকে কাছে টেনে এনে বলল, গুড মর্নিং সুইটহার্ট। মর্নিং। আমার বেড কিস কই সুইটহার্ট? সুমু ঘাড় ঘুরিয়ে তাকালো তার খান সাহেবের দিকে। ঠোঁট টিপে হেসে বলল, বেড টি শুনেছি, বেড কিস শুনিনি। আমার সাথে থাকো, আরও এমন অনেক কিছু শুনবে। এখন একটা বেড কিস দাও। আর তুমি এই সকালবেলার ফোনের মধ্যে কোরিয়ানদের কিসিং সিন দেখছো? আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেই পারতে যে তোমার চুমু চাই। শুধু শুধু অন্যেরটা দেখে ফিল নেওয়ার কি আছে? তোমার হাজব্যান্ড যে এইসব বিষয়ে পিএইচডি করে রেখেছে তা তুমি জানো না? সুমু লজ্জা পেল। লজ্জা কাটানোর জন্য বলল, খান সাহেব, আমার না দাঁতগুলো শিরশির করছে। ভ্রু কুচকালো শেহরাজ। মানে আমার না কাউকে খুব কামড়াতে ইচ্ছে করছে। হোয়াট? কি আজব ইচ্ছা তোমার? সুমু চট করে শেহরাজের বাহুতে কামড় বসালো। সুমুর হঠাৎ আক্রমণে ভ্যাবাচাকা খেল শেহরাজ। সুমুকে ঠেলে সরিয়ে দিল। সুমু আবারও এগিয়ে এলো। শেহরাজকে বিরক্ত করার জন্য একই জায়গায় আবারও কামড় বসালো। শেহরাজ আবারও সরিয়ে দিল সুমুকে। সুমু বেশ মজাই পাচ্ছে তার খান সাহেবকে জ্বালিয়ে। সে হাত দিয়ে শেহরাজের পেটে চিমটি কাটল। শেহরাজ সুমুকে সরিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সুমু হালকা অভিমানী মুখ করে গালে হাত দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। শেহরাজ উঠে বসল। সুমুর কোমর ধরে সুমুকে কোলের ওপর বসালো। সুমু নেমে যেতে চাইল। শেহরাজ শক্ত করে ধরে রাখলো সুমুকে। বা হাত দিয়ে সুমুর কোমর জড়িয়ে রেখে ডান হাতে সুমুর সামনে বাড়িয়ে দিল। চোখের সামনে হাত দেখতে পেয়ে ঠোঁটে কামড়ে হাসল সুমু। ঘুরে তাকালো শেহরাজের দিকে। শেহরাজের গলা জড়িয়ে ধরে গলায় জোরে কামড় বসালো। শেহরাজ চোখ বন্ধ করে সহ্য করলো। সুমু নিজের ইচ্ছা পূরণ করতে পেরে শব্দ করে হাসল। শেহরাজ সুমুকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, হ্যাপি সুইটহার্ট? ইয়াস। তাহলে এখন আমাকে হ্যাপি করো। সুমু লজ্জায় মাথা নামিয়ে নিল। ডান হাত দিয়ে শেহরাজের চোখে আটকে ধরে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শেহরাজের ঠোঁটে। শেহরাজ মুচকি এসে বলল, আমার বেডটি কই সুইটহার্ট? তুমি জানো না তোমার হাতের চা কফি ছাড়া আমার দিন শুরু এবং শেষ হয় না? আমি গিয়েছিলাম কিচেনে। তারপর আমাকে বললো যে এই বাড়িতে নতুন বউয়ের নাকি 3 মাসের আগে কিছু রান্না করার সময় নেই। তা ঠিক। তবে তুমি গিয়ে বলো মেজো সাহেব বলেছে, আর কেউ কিছু বললে তার পাল্টা জবাব দিয়ে আসবে।
বাকিটা আমি দেখে নিব। সুমু আচ্ছা বলে উঠে চলে গেল। শেহরাজ বেড থেকে নেমে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। আজ সে একবার অফিসে যাবে। সুমু কিচেনে আসতেই ঈশিতার সাথে দেখা হলো। ঈশিতা মুচকি এসে বলল, আপনি তো নতুন, আজই কিচেনে কেন এসছেন? আপনার শাশুড়ি দেখলে আবারও ঝামেলা করবে। আপনি কিচেন থেকে চলে যান, ব্রেকফাস্ট অলরেডি বানানো হয়ে গেছে। আমি তো জানি না আপনি কি খান, আমাকে বলে দিয়ে যান, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সুমু এগিয়ে গেল ঈশিতার কাছে, মুচকি হেসে বলল। আমার মাদার ইন ল কোথায়? ঈশিতা হাসলো সুমুর কথায়, নিজের কাজ করতে করতে বলল, এখনও ঘুমাচ্ছে? তবে এখন ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। সবাইকে একসাথে ডাইনিং টেবিলে দেখতে পাবে তুমি। সুমু আর কথা বাড়ালো না। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো চাইতেই ঈশিতা বলল, আপনি রাখুন, আমি বানিয়ে দিচ্ছি। প্রথমত আমি আপনার থেকে সম্পর্কে বড় হলেও বয়সে ছোট, তাই আমি চাই আপনি আমাকে তুমি করে সম্বোধন করেন। আর দ্বিতীয়ত উনি আমার চা ছাড়া খেতে পারবে না। ঠিক আছে, বলবো। তবে যদি আপনিও আমাকে তুমি করে সম্বোধন করেন। আর ভাইয়া যেহেতু আপনার হাতের চা ছাড়া খাবেন না, তাই কেউ কিচেনে আসার আগে আপনি চাটা বানিয়ে নিয়ে রুমে চলে যান। সুমু মুচকি এসে চুলায় গরম পানি বসালো। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। সুমু যেতে নিলেই ঈশিতা সুমুর হাত ধরে বলল, তোমাকে যেতে হবে না, এই বাড়িতে অনেক সার্ভেন্ট আছে। সুমু দাঁড়িয়ে পড়ল। চিনি দুধ পরিমাণ মতো দিয়ে 2 কাপ চা বানালো। 1 কাপ রেখে আরেক কাপ নিয়ে বেরিয়ে গেল কিচেন থেকে। ঈশিতা কাজ করতে করতে হঠাৎ চোখ গেল চায়ের কাপের দিকে। কাপটার দিকে তাকিয়ে মুচকি এসে চায়ের কাপটা হাতে নিয়ে ছোট্ট করে চুমুক বসালো। চায়ের কাপ হাতে নিয়ে সিঁড়ির উপরে পা রাখলো সুমু। পেছন থেকে কে একজন বাদ সারতেই দাঁড়িয়ে পড়ল সে। ঘুরে তাকিয়ে দেখল অনন্যা খাতুন ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। সুমু চুপচাপ দাঁড়িয়ে রইল। অনন্যা বেগম এগিয়ে এসে বললেন, চাটা কে বানিয়েছে? আমি। তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ছাড়া রান্নাঘরে পা রাখার? সাহসটা আপনার ছেলে দিয়েছে, তাই পেয়েছি। অনন্যা বেগম গর্জে উঠলেন, চুপ করো বেয়াদব মেয়ে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? মা বাবা এই শিক্ষা দিয়েছে তোমাকে? এই সংসারটা আমার। আমার সংসারে আমি পারমিশন ছাড়া একটা সামান্য কাজও হয় না। আর সেখানে তুমি আমার রান্নাঘরে ঢুকে এই বাড়ির এতদিনের নিয়ম ভেঙে চা বানিয়ে নিয়ে আসো? আপনি আমাকে যা খুশি বলেন, আমি কিছু মনে করব না। তবে আমার মা বাবার দেওয়া শিক্ষা নিয়ে কোনো কথা বলবেন না। তোমাদের মতো মেয়েদের শিক্ষা সম্পর্কে আমার জানা আছে। তোমাদের পরিবারের মানুষরা বড়লোক বাড়ির ছেলে দেখলেই নিজেদের বাড়ির মেয়েকে লেলিয়ে দেয়। তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো, তাই না? এটাই আপনার ভুল ধারণা মাদার ইন ল। আপনার ছেলে কোনো ছোট বাচ্চা নয় যে তাকে আমি ফাঁসাতে যাব। অভদ্র অসভ্য বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করো। সুমু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার প্রতিটা কথার উত্তর আমি দিতে পারতাম আম্মাজান, তবে এখন আমার হাতে সময় নেই। আমার স্বামী আমার হাতে চা কফি ছাড়া দিন শুরু হয় না। আজ আবার সে অফিস যাবে। আপনার সাথে ঝগড়াটা বহাল রইল, পরে এসে বাকিটা কন্টিনিউ করব। সুমু অনন্যা বেগমকে চোখ মেরে ওপরে উঠে এলো। অনন্যা বেগম তার ছেলের বউয়ের সাহস দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। করিডর দিয়ে হেঁটে যাচ্ছে সুমু। এতক্ষণ শক্ত থাকলেও এখন আর শক্ত থাকতে পারল না সে। নিজের মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। হাসি বেগমের কথা ভাবতে ভাবতে রুমের সামনে এসে পৌঁছালো সুমু। ভেতরটা মায়ের শূন্যতায় ভেঙে চলে যাচ্ছে তার। রুমের মধ্যে এসে চায়ের কাপটা টেবিলের ওপর রাখলো। সামনে তাকিয়ে দেখলো তার খান সাহেব ফুল রেডি হয়ে 2 হাত পকেটে গুজে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সুমু নিজেকে কন্ট্রোল না করতে পেরে পেছন থেকে জড়িয়ে ধরল তার খান সাহেবকে। যতটা না দ্রুত গতিতে জড়িয়ে দিল, তার থেকেও দ্রুত গতিতে সরে এলো সুমু। রাগী স্বরে বলল, কে আপনি? তখনই ওয়াশরুমের দরজার কাছে আওয়াজ হলো। সুমু ঘাড় পাকা করে তাকিয়ে দেখল শেহরাজ তার দিকেই তাকিয়ে আছে। সুমু শেহরাজের দিক থেকে চোখ সরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে তাকালো। আরিয়ান ঘুরে দাঁড়ালো সুমুর দিকে। সুমু পিছিয়ে গেল, মাথায় ওড়নাটা ঠিক করে শেহরাজের দিকে তাকালো। আরিয়ান সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে মৃদুস্বরে বলল, ওয়াও, জাস্ট বিউটিফুল। কথাটা বলেই আরিয়ান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল সুমুর দিকে। শেহরাজ এগিয়ে এলো সুমুর কাছে। সুমুর কাঁধের ওপর হাত রাখতেই কেঁদে ফেলল সুমু। শেহরাজের পায়ের সামনে বসে
কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি খান সাহেব, আমি ভেবেছিলাম ওইটা আপনি। আমি কান্নার ফলে সুমু কথা বলার অবস্থাতে নেই। শেহরাজ সুমুকে দাঁড় করালো। সুমুর চোখের পানি মুছে দিয়ে বলল, ঈশিতার রুমে যাও। কিন্তু খান সাহেব। যাও। সুমু আর দাঁড়ালো না। চোখের পানি মুছে আরিয়ানের দিকে তাকিয়ে সরি বলে রুম থেকে বেরিয়ে গেল। সুমু যেতে শেহরাজ আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ানের ঠোঁটে বাঁকা হাসি। শেহরাজ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, কারো বেডরুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়। এটা কমন সেন্সটা কি তোর মধ্যে নেই? আসলে কি জানিস তো এসকে, তোর কোনো কিছুতে আমি তোর কোনো কিছুতেই আমার পারমিশন লাগে না। আর সরিয়ে দিল কেন? দারুণ লাগছিল তো দেখতে। তুই কি চাইছিস আরিয়ান, আমি তোর জন্য একটা আলাদা জাহান্নাম তৈরি করি? না, তুই আমার জন্য একটা জান্নাত তৈরি কর, সেখানে আমি তোর। এখানেই থেমে যা আরিয়ান। বাড়ির মধ্যে আমি রক্তারক্তি চাই না। কিন্তু তোর বউ যে আমাকে ডিস্টার্ব করে দিয়ে গেল। ও তোকে ইচ্ছে করে টাচ করেনি, ও ভেবেছিল ওটা আমি। উফ, সেটা যে ভেবেই করুক। তোর বউয়ের জাদু কি ঝাপ্পি, মেরা দিলকে আন্দার টান টান কার দিয়া। ও ভুল করে শুয়েছে আর আমি ইচ্ছাকৃত শুতে চাই। শেহরাজ 2 হাত মুষ্টিবদ্ধ করে বলল। আরিয়ান স্টপ যা। আরিয়ান কোনো কথাই শুনল না। সে আবারও বলল, আগে তোর সব জিনিসে আমি 50% শেয়ার চাইতাম, তবে আজ যে জিনিসটা দেখলাম এই জিনিসে 100% শেয়ার আমার চাই। তোর বউয়ের পুরোটাই। কথাটা শেষ করতে পারল না আরিয়ান। শেহরাজ গর্জে উঠে বাস্টার্ড বলে গালি দিয়ে আরিয়ানের নাক বরাবর পাঁচ মারল। মেঝের ওপর ছিটকে পড়ল আরিয়ান। মুহূর্তের মধ্যেই আরিয়ানের নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। 2 মিনিটের মধ্যে সকলে এসে শেহরাজের রুমে হাজির হলো। সুমু দৌড়ে এলো রুমের মধ্যে। আরিয়ান মেঝেতে পড়ে আছে, ঠোঁটে লেগে আছে এখনও সেই হাসি। অরুণা খাতুন আর রোজা দৌড়ে গিয়ে আরিয়ানকে মেঝে থেকে টেনে তুলো। শেহরাজ 2 হাত মুষ্টিবদ্ধ করে আবারও এগিয়ে গেল আরিয়ানের দিকে। সারবাজ, আরবাজ আর শাহরুখ মিলে শেহরাজকে আটকালো। অরুণা খাতুন আরিয়ানকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোদের? এসব কি শুরু করেছিস তোরা? কি হয়েছে এখানে? শেহরাজ গর্জে উঠে বলল, এই ব্লাডি বিস্টটাকে এই রুম থেকে নিয়ে বেরিয়ে যাও। ও যদি আমার চোখের সামনে আসে তাহলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। অরণ্যা খাতুন ছুটে এলো শেহরাজের কাছে। শেহরাজকে ধরে বলল, কি হয়েছে বেটা? এমন করছিস কেন? কি করেছে আমার আরিয়ান? শেহরাজ চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার বৃথার চেষ্টা করে আবারও চোখ মেলে তাকালো। অরণ্যা খাতুন আবারও কিছু বলতে নিলে শেহরাজ আউট বলে জোরে চেঁচিয়ে উঠল। কেঁপে উঠল রুমে উপস্থিত সকলে। আরিয়ান হাসতে হাসতে রোজার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ওহ ফুপুমনি, এত হাইপার হচ্ছ কেন? আমি আর এসকে ছোটোবেলার মতো বক্সিং খেলেছিলাম, জাস্ট চিল। অনন্যা খাতুন আরিয়ানের কাছে এসে বলল, থাম তুই, চল এই রুম থেকে। অনন্যা খাতুন আরিয়ানের হাত ধরে রুম থেকে বেরোতে গিয়ে সুমুকে দেখে থেমে গেল। আরিয়ান তাকালো সুমুর দিকে। অনন্যা খাতুন এগিয়ে গেল সুমুর কাছে। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনন্যা খাতুন সুমুর সামনে গিয়ে হাততালি দিয়ে বলল, আর সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। এই মেয়ে আমার সংসারে কাল আসলো, আর আজ আমার সোনার সংসারে ফাটল ধরতে শুরু করলো। আজ পর্যন্ত যা ঘটেনি তা আজ ঘটলো, সব এই মেয়ের। এনাফ ইজ এনাফ মম। থেমে গেল অনন্যা খাতুন। শেহরাজ এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল, ও এই মেয়েটা নয়, ও তোমার বড় ছেলে শেহরাজ খানের ওয়াইফ, মিসেস শেহরাজ খান। কাল আমি কি বলেছিলাম ভুলে গেছো? মনে হয় আমার অর্ধাঙ্গিনীর দিকে আঙুল তুলে কথা বলার বা উঁচু গলায় কথা বলার কোনো রাইট আমি কাউকে দেইনি। এই ভুলটা যেন আর নেক্সট টাইম না হয় মম। আর কেউ না হোক, অন্তত তুমি তোমার ছেলেকে চিনো। আমি ভালোর ভালো আর খারাপের হাজরাইল। অনন্যা খাতুন ছেলের কথায় কেঁদে ফেললেন। তিনি তার স্বামীর সামনে গিয়ে বললেন, দেখেছ তোমার ছেলে আজ তার মমকে থ্রেট দিচ্ছে। কেনা হয়ে গেছে তোমার ছেলে। সে বিয়ে করে বউয়ের কাছে সেল হয়ে গেছে। তার বউ কি এমন জাদু করেছে তাকে, যার জন্য তার মমের সাথে উঁচু গলায় কথা বলতে তার একটুও বাধছে না। শাহবাজ সাহেব বউয়ের কথায় পাত্তা না দিয়ে তার ছোট ভাই
শেহজাদ আর তার ছোট ভাইয়ের বউ আফিয়াকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যাবার আগে রিয়াজকেও বেরিয়ে আসতে বলল রুম থেকে। অনন্যা বেগম স্বামীর কাছে পাত্তা না পেয়ে রুষ্ট হলেন। আরিয়ানকে বেরিয়ে আসতে বলে তিনি কাঁদতে কাঁদতে রুম ত্যাগ করলেন। আরিয়ান নাকে রুমাল চেপে ধরে রেখেছে। যাবার আগে একবার সুমুর দিকে তাকালো। সুমু এখনও একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেহরাজ আবারও গর্জে উঠে বলল, চোখ দুটো তুলে নেওয়ার আগে বেরিয়ে যা রুম থেকে। আরিয়ান বাঁকা হেসে বেরিয়ে গেল রুম থেকে। রোজা শেহরাজের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমার ব্রেকবকে কেন মেরেছো এসকে? শেহরাজ তাকাতেই রোজা ভয়ে রুম ত্যাগ করলো। সারবাজ আর আরবাজ এগিয়ে আসতে শেহরাজ বলল, আই নিড প্রাইভেসি। সারবাজ বেরিয়ে গেল রুম থেকে। আরবাজ ঈশিতাকে বেরিয়ে আসতে বলে চলে গেল। ঈশিতা সুমুর কাছে গিয়ে আস্তে করে বলল, ভাইয়াকে সামলাও। কথাটা বলেই ঈশিতা বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ রুমের দরজা লক করে দিয়ে বেডে গিয়ে চোখ বন্ধ করে বসলো। সুমু ধীর পায়ে এগিয়ে গেল শেহরাজের কাছে। মেঝের ওপর বসে শেহরাজের উরুর ওপর হাত রেখে বলল, আমি জানি না উনি এমন কি করেছে যার জন্য আপনি ওনার গায়ে হাত তুলেছেন, তবে আমি সত্যি বুঝতে পারিনি খান সাহেব, আমি ভুল করে ফেলেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, তবু আপনি একটু ঠান্ডা হন আর আমাকে ক্ষমা করে দিন। শেহরাজ সুমুর হাত ধরে টেনে তুলল সুমুকে। বেডের উপর ফেলে সুমুর দু হাত বেডের সাথে চেপে ধরল। 1 সেকেন্ডও সময় না দিয়ে সুমুর ওষ্ঠ নিজের ওষ্ঠের দখলে নিল। 15 মিনিট সময় ব্যয় হয়ে গেল, তবুও সুমুকে ছাড়ল না শেহরাজ। 1 সেকেন্ডের মতো নিঃশ্বাস নিতে গিয়ে বারবার সুমুর ওষ্ঠ নিজের দখলে নিচ্ছে সে। শেহরাজের প্রতিটা কামড়ে নিজের কলিজা টান দিয়ে ছিঁড়ে বের করে আনার সমান ব্যথা অনুভব করছে সুমু। ওষ্ঠ কেটে ব্লাড বেরিয়ে এসেছে অনেকক্ষণ আগেই। আজ শেহরাজ মুখের মধ্যে নোনতা স্বাদ অনুভব করেও ছাড়ল না সুমুকে। সুমু চোখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে রোনাজল। তবে এই কান্না তার খান সাহেবের তাকে দেওয়া ব্যথা থেকে না, এই কান্না তার খান সাহেবকে তার দেওয়া ব্যথা থেকে। 21 মিনিট 30 সেকেন্ড হতে শেহরাজ সুমুকে ছেড়ে উঠে বসল। সুমু এখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। শেহরাজ উঠে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করলো। অফিসের জন্য রেডি হয়ে আসছি বলে বেরিয়ে গেল। চোখ মেরে তাকালো সুমু। ধপাস করে উঠে বসলো। দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। শেহরাজ নিচে এসে ঈশিতাকে বলল সুমু রুমে ব্রেকফাস্ট দিয়ে আসতে। ঈশিতা সম্মতি জানিয়ে বলল, আপনি ব্রেকফাস্ট করবেন না ভাইয়া? শেহরাজ ঈশিতার প্রশ্নটাকে উপেক্ষা করে বলল, বাড়ি সকালে কোথায়? বড় মামনি আর রোজা আপু আরিয়ান ভাইয়াকে নিয়ে হসপিটালে গেছেন। বড় বাবা আর বড় আব্বু ফ্যাক্টরিতে গেছেন। আম্মু রুমে আছে। শাহরুখ একাডেমিতে আর রিয়াজ টিউশনিতে গেছে। আর আপনার বাকি 2 ভাই রুমেই আছে। শেহরাজ সবটা শুনে আবারও জিজ্ঞাসা করলো, সকলে খেয়েছে? বড় মামনি আর রোজা আপু না খেয়ে বেরিয়ে গেছে। আর তাছাড়া সকালে হালকা নাস্তা করে যার যার মতো উঠে গেছে। তুমি খেয়েছো? এখনো না। তাহলে তুমি একটা কাজ করো, একজন সার্ভেন্টকে দিয়ে সুমুর রুমে খাবার পাঠাও, আর তুমি খেয়ে নাও। আর শোনো, জি ভাইয়া। সুমুর জন্য ঝাল খাবার পাঠিও না, পরোটা, অমলেট আর কিছু ফ্রুটস নিয়ে যাও। উনি কি ঝাল খেতে পারেন না? পারে, তবে আপাতত পারবেন না। কথাগুলো বলে হনহনিয়ে বেরিয়ে গেল শেহরাজ। ঈশিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেহরাজের কথাটা বোঝার চেষ্টা করলো। কিছুই বুঝতে না পেরে একজন সার্ভেন্ট পরোটা বানাতে বলে নিজেই খেতে বসলো। শেহরাজ কেবিনে বসে ল্যাপটপে কিছু একটা করছে। স্যান্ডি রোবটের মতন দাঁড়িয়ে আছে। অফিসে ঢুকে যারই কাজে ভুল পেয়েছে তাকে ঝেড়েছে শেহরাজ। স্যান্ডির ওপর দিয়ে কয়েক দফা সুনামি গিয়েছে, তাই এখন সে চুপচাপ রোবটের মতন দাঁড়িয়ে আছে। শেহরাজ কাজ করতে করতে স্যান্ডির উদ্দেশ্যে বলল, আজ শ্যুট আছে, আমার ফুল টিমকে অফিসে আসতে বলো। যে যেখানে থাকুক না কেন 12টার মধ্যে সবাই যেন আমার চোখের সামনে হাজির হয়। আর অফিসে এসে তোমাকে কি বলেছি মনে আছে তো? ওকে, তাহলে কাজে লেগে পড়ো। স্যান্ডি সম্মতি জানিয়ে কেবিনের বাইরে চলে গেল আয়ুবদের কল করতে। হঠাৎ শেহরাজের ফোনে টুং করে শব্দ হলো। পাশ থেকে ফোন নিয়ে টেক্সটটা চেক করলো।
ফোনটা রেখে 2 আঙ্গুলের সাহায্যে কপালে স্লাইড করে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে স্যান্ডিকে সবটা সামলে বলে অফিসেরে বেরিয়ে গেল। সুমু কম্বল দিয়ে নাক পর্যন্ত ঢেকে শুয়ে আছে। ঈশিতার সাথে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের প্লেট। ঈশিতা সুমুকে বারবার খাওয়ার জন্য বলছে, কিন্তু সুমুর একটাই কথা, তার খান সাহেব খেয়ে যায়নি মানে সেও খাবে না। ঈশিতা আবারও ডাক দিল। ভাবিজি। সুমু ভ্রু কুঁচকে তাকালো। কি ভাবিজি ভাবিজি করছো তখন থেকে? এই বাড়ির মধ্যে তোমাকে আমার সব থেকে বেশি ফ্রেন্ডলি লেগেছে, তাই তুমি আমাকে সুমু বলে ডাকো। আচ্ছা ঠিক আছে সুমু, প্লিজ খেয়ে নাও, নয়তো ভাইয়া রাগারাগি করবে। দেখো এবারের ছেলেরা যেমন হাসি খুশি, ঠিক তেমনই রাগ সবসময় ওদের নাকের ডগায় লেগে থাকে। কিন্তু বাকিদের রাগ অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর শেহরাজ ভাইয়ার রাগ। উনি রেগে গেলে সকলে ভয় পায়, কেউ ওনার সামনে কথা বলার সাহস পায় না। তুমি তো ম্যাচিউর, কেন জেদ করে আগুনে ঘি ঢালছো সুমু? আমি ওনাকে ভয় পাই না। আর 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 বারবার আমাকে খাওয়ার কথা বললে অযথা তোমার মুখটাই ব্যথা হবে, কিন্তু আমার মতের কোনো পরিবর্তন হবে না। তোমার বারবার বলাটা আমি জেদ কমাতে অক্ষম হব, কিন্তু আমার জেদ বাড়াতে সক্ষম হবে। কে কাকে ভয় পায় না? সকলে তাকালো রুমের দরজার দিকে। শেহরাজ 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। ঈশিতা মাথায় ওড়না টেনে দাঁড়ালো। সার্ভেন্টটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুমু বড় করে ঢোক গেলে নাক পর্যন্ত টেনে রাখা কম্বলটাকে মাথার ওপর পর্যন্ত তুলে দিল। ঈশিতা সুমুর অবস্থা থেকে নিঃশব্দে হেসে ফেলল। শেহরাজ এগিয়ে এলো। ঈশিতা খাবারের প্লেটটা নিয়ে টেবিলের উপর রেখে সার্ভেন্টকে সাথে নিয়ে বেরিয়ে আসলো। সুমু কম্বলটা সরিয়ে একবার উঁকি মেরে দেখল। শেহরাজ গিয়ে সুমুর পাশে বসলো। সুমু পুরো মুখ ঢেকে রেখেছে। শেহরাজ টান মেরে কম্বলটা সরিয়ে দিয়ে বলল, অফিসের সব কাজ ফেলে শুধুমাত্র আপনার জন্য আবারও বাড়িতে ছুটে আসলাম খান সাহেবা, আর আপনি আমাকে দেখে মুখ লোকাচ্ছেন না, তার উপর নাকি কিছু খাচ্ছেন না। হুম, দিস ইজ ভেরি ব্যাড। উঠে পড়ুন খান সাহেবা, আপনাকে এখন খেতে হবে। আপনি খেয়েছেন যে আমাকে খেতে বলছেন? না, খাইনি, তবে এখন আপনার সাথে খাবো। সুমু উঠে বসলো। শেহরাজ পরোটা ছিঁড়ে সুমুর মুখে দিল। সুমু খাবার চিবোতে চিবোতে বলল, আপনি খান। শেহরাজ ফলের প্লেট থেকে 1 পিস আপেল তুলে মুখে নিল। সুমুর সাথে সাথে সেও ব্রেকফাস্ট করে নিয়ে বলল, আমার অনেক কাজ আছে সুইটার্ট। আজ কোম্পানির প্রোডাক্টের পাবলিসিটির জন্য কিছু ভিডিও শ্যুট আছে। 4টার আগে বাসায় ফিরতে পারবো না। তোমার জন্য ফোন অর্ডার দেয়া হয়েছে, তোমায় নিচে যেতে হবে না। ঈশিতা ফোনটা রিসিভ করে নেবে, আর দুপুরের খাবারও সময় মতো রুমে দিয়ে যাবে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিও। আমি আজ ছোট মামানিকে ফোন করে ফিরোজাকে এই বাসাতে পাঠিয়ে দিতে বলবো। আর ঈশিতা তো আছেই, ভালো না লাগলে ওদের সাথে সময় কাটিও, আর নয়তো নেটফ্লিক্স দেখো। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আসি সুইটহার্ট। সুমু শেহরাজের হাত ধরে বলল, আমার খুব খারাপ লাগছে খান সাহেব, সকালে যা। চুপ, আমি ভুলে গেছি ওইসব। তুমিও ভুলে যাও। যেখানে তোমার কোনো ভুল নেই সেটা মনে করে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। ভুলে যাও। শেহরাজ সুমুর কপালে একটা গাঢ় চুমু এঁকে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পাতালপুরে সেই বন্ধ রুমটা থেকে আজ আবারও কারো চিৎকারের আওয়াজ ভেসে আসছে। নিজের রুমের মধ্যে বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে সেই মানবটি। মেয়েটির চিৎকারের আওয়াজ তার কানে খুব মধুর শোনাচ্ছে, তাই সে এই অসময়ে ওয়াইনের সাথে ব্যাপারটা সেলিব্রেট করছে। মাহিন নামে একটি ছেলে পারমিশন নিয়ে রুমে এলো। বস, মানবটি অনুমতি দিল মাহিন নামক ছেলেটিকে বলার জন্য। ছেলেটি মাথা নামিয়ে সম্মতি জানিয়ে বলল, আপনার সব শত্রু এখন একই শহরে, সে কাল ফিরে এসেছে। ওয়াইন খাওয়া বন্ধ হয়ে গেল মানবটির। উন্মাদের মতন হেসে বলল, নিউজ পাক্কা। একদম পাক্কা নিউজ বস, সে সাথে আরও একটি নিউজ আছে। বল। শুনলাম সে নাকি বিয়ে করেছে একটা বাংলাদেশি মেয়েকে। কি বলিস, সত্যি নাকি? জি বস। তাহলে একটা ভাবিজির সাথে মিট করতে হয়। এই এসকোটাও বিয়ে করলো আর আমার একেবারেই ইনভাইট করলো না। ইটস নট ফেয়ার। আমাদের তো একবার বলা উচিত ছিল। আফটার অল তোমার একই ধরনের। আমাদের তো অন্তত বলতে পারতো, শত্রু মনে করে বলেনি নাকি?
বস আর একটা কথা, বল বল। অলবার্ট সিং কেসটা তুলে নিয়েছেন, কিন্তু সিআইডি এসিপি প্রশান্ত ঘোষ আদা জল খেয়ে কেসটার পেছনে লেগেছে। কেসটা তুলে নেওয়ার পরেও তিনি গোপনে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এই ফাদার ইন লয়ের বাড়িতে আমার কোনো শালি বা শালা নেই? আছে বস, প্রশান্ত ঘোষের 2 ছেলে আর 1 মেয়ে। একটা কাজ কর মাহিন, আমরা এই ফাদার ইন লয়ের জন্য একটা লাভ লেটার লিখে ফেল। আর সে লাভ লেটারের মতো সাতসমুদ্র তো এরনতি পার হয়ে আছে, গভীর রাত আমার ফাদার ইন লয়ের কাছে পৌঁছে দিয়ে আয়। ওকে বস। আর বস, ওই মেয়েটাকে কি করব? ওর বডির প্রতিটি পার্টস আলাদা হয়, একদম মাটনের মতো করে কেটে জমিয়ে ভালো করে তেল মশলা দিয়ে রাতের জন্য মেয়ে মানুষের কালাভুনা রান্না কর। আর তারপর বাইরে জঙ্গলে যত হিংস্র পশু আছে সবাইকে ভালো করে লাঞ্চ করা। ওকে বস। মাহিন নামক ছেলেটা একটু থেমে বলল। বস, আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? মানবটি মাথা ঝাঁকালো। মাহিন বলল, থানাকে আপনি শ্বশুরবাড়ি মানেন, থানার সমস্ত অফিসারদের আপনি শ্বশুর মানেন, তাদের বউদের আপনি শাশুড়ি মানেন, তাদের ছেলে মেয়েদেরকে আপনি শালা শালি মানেন, তাহলে বস আপনি বউটা কাকে মানেন? মাহিনের প্রশ্নে মানবটি চোখ তুলে তাকালো। মাহিন ভয় পেয়ে 2 হাত জড়ো করে বলল, সরি বস, ভুল প্রশ্ন করে থাকলে মাফ করে দিবেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মানবটি গা কাঁপিয়ে হেসে বলল, আমরা যেহেতু নারীতে অ্যালার্জি আছে, তাই দুনিয়াতে যত বিবাহযোগ্য মেয়ে আছে সবাই আমার বউ। আমি আমার বউদের ব্যাপারে বড় লয়াল না রে দয়াল, নিজের বউ ছাড়া অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। মাহিন মাথা চুলকে বলল, বস, দুনিয়ার সব বিবাহযোগ্য নারী যদি আপনার বউ হয়, তাহলে আর বাকি থাকে নানি, দাদি, আন্টি আর ছোট বাচ্চার বয়সী মেয়েরা। আর আপনি তাকালে তো অবশ্যই কোনো বিবাহযোগ্য মেয়ের দিকেই তাকাবেন। তাহলে যদি দুনিয়ার বিবাহযোগ্য সব মেয়েরা আপনার বউ হয়, তাহলে দুনিয়াতে আপনার তাকানোর মতো আর কোনো মেয়েই তো রইল না, কারণ আপনার তাকানোর মতো সব মেয়েরা অলরেডি আপনার বউ। মানবটি ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে গা দুলিয়ে হেসে বলল, ইন্টেলিজেন্স, যা গিয়ে কাজে লেগে পড়। ওকে বস। চলে গেল ছেলেটি। মানবটি ওয়াইনের মধ্যে আইস কিউব আর পুদিনা পাতা দিয়ে একের পর এক গ্লাস খালি করার নেশায় মেতে উঠল। বিকেল 4টে শেহরাজ বাসায় ফিরে এলো। সাথে অনেকগুলো ছেলে মেয়ে আর 3-4টে গাড়ি ভর্তি পার্সেল এলো। আইবরাও এলো শেহরাজের সাথে। শেহরাজ সবাইকে নিয়ে ওপরে এলো। বাইরে থেকে আসা সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল। ঈশিতা মাথায় ওড়না দিয়ে এসে দাঁড়ালো শেহরাজের সামনে। মাথা নিচু করে বলল, ভাইয়া, সুমু দুপুরে খাবার খায়নি। আমি খাবার নিয়ে আর ওর জন্য আসা নতুন ফোনটা নিয়ে রুমে গিয়ে দেখি ও ঘুমাচ্ছে, তাই আর ওকে বিরক্ত করিনি। ও ঘুমিয়ে একদিকে ভালোই হয়েছে। বাড়ির সবাই কোথায়? মম ফিরেছে? না, বড় মামুনি হসপিটাল থেকে রোজা আপু আর আরিয়ান ভাইয়াকে নিয়ে ডিরেক্ট আপনার মামার বাড়িতে গিয়েছে। বড় মামুনি ফোন করে বলল আজ ওখানেই থাকবে, আরিয়ান ভাইয়া রাতে ফিরে আসবে। শাহরুখ এখনও একাডেমি থেকে ফেরেনি। রিয়াজ বড় বাবা, আব্বু আর আম্মু যার যার রুমে ঘুমাচ্ছে। ওকে, তুমি যাও। এই বাড়ির সকলের থেকে বেশি আরবাজের তোমাকে প্রয়োজন। তুমি সবাইকে সময় দাও, শুধু আমার ভাইকে ছাড়া। এখন ওর কাছে যাও। ভুলে যেও না ঈশিতা, তোমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছো। বাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর দায়িত্বতে গাফিলতি হয়ে যাচ্ছে তোমার। এই বাড়িতে অনেকগুলো কাজের মানুষ রাখা হয়েছে। তুমি এই খান বাড়ির বউ, তোমাকে এত কাজ করতে হবে না। সুমু এই বাড়িতে নতুন, তাই পারলে ওকে একটু গাইড করো। 2 বোনের মতোই থেকো তোমরা। আর সব থেকে বেশি আমার ভাইটাকে সময় দিও। ঈশিতা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ভাইয়া, ফিরোজা এসেছে, সুমুর রুমে সুমুর সাথে ঘুমাচ্ছে। খুশিতে শেহরাজের চোখ মুখ চিকচিক করে উঠল। সে আর দাঁড়ালো না। লোকগুলোকে কোনো সাউন্ড ছাড়া ঠিকমতো কাজ করতে বলে চলে গেল। রুমে এসে দেখল তার খুব কাছের আর সব থেকে প্রিয় মানুষ দুজন একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইটুকু সময়ের মধ্যে দুজনের মধ্যে এত ভাব জমে গেছে দেখে শেহরাজ মুচকে আসলো। কিন্তু সে অবাক হলো না, কারণ তার বইয়ের মধ্যে খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিতে পারার মতন অসম্ভব সুন্দর প্রতিভা আছে। শেহরাজ এগিয়ে গেল বেডের কাছে। কিছুক্ষণ দুজনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। আলতো করে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে দুজনের গালে ঠোঁট ছোঁয়ালো।
ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেল। মিনিট 15-এর মধ্যে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে অফ হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়াল গলায় ঝুলিয়ে ভেজা চুল মুছতে মুছতে পাশের রুমে চলে গেল। রুমের মধ্যে কাজ করতে থাকা প্রতিটা মেয়ে কাজ বাদ দিয়ে শেহরাজের দিকে তাকিয়ে রইল। শেহরাজ গলা খেঁকে দিয়ে বলল, কাজ কত দূর? একটা মেয়ে আহ্লাদি কণ্ঠে বলল। শেহরাজ তালা দিয়ে বলল, একটু ফাস্ট করুন, আমি বেগম উঠে পড়লে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। মেয়েগুলো মাথা নাড়িয়ে কাজে লেগে পড়ল। শেহরাজ রুম থেকে বেরিয়ে আসলো। নিচে এসে ছেলেগুলোকে তাদের পেমেন্ট দিয়ে বিদায় জানালো। তারপর সারবাজের রুমে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হলো। সারবাজ আজকে সকলের ভিডিও শ্যুট নেওয়া এসকে ফ্যাশন প্রোডাক্টের ট্রেলার এডিটিংয়ে কাজে ব্যস্ত। আয়ুব আর রাহিন এসে থেকে ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। শেহরাজ দুজনের ফোন কেড়ে নিল। রাহিনের ফোন মিউট করে আয়ুবের ফোন স্পিকারে দিয়ে বলল, এই যে আমার শালিকা, প্রেমটা রাতে করিয়েন। অপর পাশ থেকে নাজমিন লজ্জায় আর কোনো কথাই বলে না। লজ্জায় শেহরাজ ভাইয়া বলে ফোন কেটে দিল। শেহরাজ এবার রাহিনের ফোন অন মিউট করে সামিয়াকে বলল, পড়াশোনা নাই আপনার শালিকা? মামাতো ভাইয়ের সাথে এত কিসের কথা? অপর পাশ থেকে সামিয়া বলল, ভাইয়া, আমাকে রাহিম ভাইয়া কল করেছে, আমি তো পড়ছিলাম। ভাইয়া, আপু কোথায়? তোমার আপু ঘুমাচ্ছে, তুমি নাজমিনকে নিয়ে চুপচাপ পড়তে বসো। রেজাল্ট খারাপ হলে দুজনকেই একসাথে দুটো রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। সামিয়া সেন্টি খাওয়া মুখ করে বলল, ভাইয়া শেষমেশ আপনিও? জি, আমিও। আপনি গিয়ে পড়তে বসেন। শেহরাজ কলটা কেটে দিয়ে দুই বন্ধুর দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিল। আয়ুব আর রাহিন খেয়ে ফেলবো লুক নিয়ে শেহরাজের দিকে তাকিয়ে আছে। শেহরাজ দুটো ফোন দুজনের দিকে এগিয়ে দিতেই দুজনে মিলে ধাওয়া করলো শেহরাজকে। শেহরাজ দৌড় মারল। ড্রয়িং রুমে তিন বন্ধু মিলে দুষ্টুমিতে মেতে উঠল। ওদের কাণ্ড দেখে বাকিরা হেসে গড়াগড়ি খাচ্ছে। 45 মিনিটের মধ্যে ওপর থেকে মেয়েগুলো নিচে নেমে আসে। শেহরাজ প্রশ্নবোধক দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকায়। মেয়েগুলোর মধ্যে একজন জানায়, আজ কাজ কমপ্লিট। শেহরাজ মেয়েগুলোর পেমেন্ট দিয়ে দেয়। মেয়েগুলো যাওয়ার সময় শেহরাজের দিকে তাকাতে তাকাতে চলে যায়। আয়ুবরাও বিদায় নেয়। শেহরাজ রুমে আসে। আস্তে করে সুমুকে ডেকে ঘুম থেকে তোলে। সুমু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। শেহরাজ সুমুকে নিয়ে নিচে আসে। ডাইনিং টেবিলে সুমুকে বসায়। একজন সার্ভেন্ট এসে টেবিলে খাবার রেখে যায়। শেহরাজ খাবার তুলে সুমুর মুখের সামনে ধরে। সুমু মুচকি এসে খাবার মুখে নেয়। শেহরাজ নিজেও খেতে খেতে বলে, ফিরোজা কখন এসেছে? দুপুরের দিকে। ভালোই তো ভাব জমিয়ে নিয়েছো। অনেক বেশি কিউটও। আগে যখন ওকে ভিডিওতে আপনার সাথে দেখতাম তখন ইচ্ছে করতো বাচ্চার গাল দুটো চটকে দিই, এতটাই মিষ্টি লাগে ওকে দেখতে। কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করলো। শেহরাজ সুমুর চোখ দু হাত দিয়ে আটকে ধরল। খান সাহেব কি করছেন? চুপ, আমার সাথে চলো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? জি ম্যাডাম, সারপ্রাইজ। এখন কথা না বলে চলুন। শেহরাজ সুমুকে সাবধানে ধরে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে আসলো। নিজের বেডরুমের পাশের রুমটায় সুমুকে নিয়ে ঢুকলো। রুমের মধ্যে এসে সুমুর চোখ ছেড়ে দিয়ে বলল, জাস্ট ফর ইউ খান সাহেবা। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকালো। এতক্ষণ চোখ ধরে রাখাতে সুমু চোখের ঝাপসা দেখল। দু হাত দিয়ে দু চোখ কষলে আবারও তাকালো। কাল যেই রুমটা একটা অফিস রুম ছিল, আজ সেই রুমটা পুরো অন্য রূপ। রুমটা একটা ছোটোখাটো শপিং মলে পরিণত হয়েছে। সুমু এগিয়ে গেল। একে একে প্রতিটা জিনিস শুয়ে দেখতে লাগলো। একটা মেয়ের পা থেকে মাথা পর্যন্ত যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সব এনে সাজিয়ে রাখা হয়েছে রুমটাতে। বিভিন্ন রকমের শাড়ি, ড্রেস, বোরকা, হিজাব, 3 পিস, অর্নামেন্টস, মেকআপ কিট, শুজ, হ্যান্ডব্যাগ, এভরিথিং। সুমু ঘুরে ঘুরে রুমটা দেখল। শেহরাজ এসে সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার সুইটহার্টের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। কিন্তু এত কিছু? শেহরাজ খানের বউ হয়ে সামান্য কিছু ড্রেসের জন্য তোমার মন খারাপ হবে? এইটা কিভাবে মেনে নেই বলো তো? তাই বলে এত কিছু? আপনি কি পাগল হয়েছেন? সেটা তো তোমার প্রেমে পড়ে কবেই হয়েছি, আর এগুলো তো তোমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। সুমু পেছন ফিরে জড়িয়ে ধরল শেহরাজকে। এমন সময় দৌড়ে রুমে এলো ফিরোজা। কোমরে দু হাত বেঁধে বলল,
এই ভাইয়া, এই তুমি আমার নিউ ফ্রেন্ডকে হাক করে তো কেন? সুমু সরে দাঁড়ালো। শেহরাজ কোলে তুলে নিল ফিরোজাকে। ফিরোজার গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, এইটা তো আমার বউ লাভ। তুমি যেমন বাচ্চা, আমার বউটাও বাচ্চা। আর বাচ্চাদের কি করতে হয় লাভ? আদর করতে হয়, অনেক অনেক ততলে টেনে দিতে হয়। তাহলে আমিও সেটাই করছিলাম লাভ। আর এমনিতেও বউ আদর করার জিনিস। শেহরাজ এক হাতে সুমুকে টেনে কাছে এনে সুমুর গালে একটা টুপ করে চুমু খেয়ে বলল, বউকে এইভাবে চুমু খেতে হয়, আদর করতে হয়, বুঝেছ লাভ? ফিরোজা খুশিতে হাততালি দিল। সুমু বড় চোখ করে তাকিয়ে বলল, কি করছেন আপনি? তাও এই বাচ্চা মেয়েটার সামনে। শেহরাজ সুমুর কথায় পাত্তা না দিয়ে ফিরোজাকে বলল, আমি কি করেছিলাম? বাচ্চা বউকে আদর। শেহরাজ আর সুমু একসাথে হেসে ফেলল ফিরোজার কথায়। রাতে ডাইনিং টেবিলে সকলে একত্রিত হলো। অরণ্যা বেগম বাড়িতে ফিরে আসেনি বলে সুমু সাহস করে ঈশিতার সাহায্য নিয়ে সকলের জন্য রাতের ডিনার বানিয়েছে। শাহবাজ সাহেব ডাইনিং রুমে এলেন। সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চেয়ারে বসলেন। ঈশিতা সুমু সকলকে খাবার সার্ভ করছে। শাহবাজ সাহেব খাবার মুখে তুলে বললেন, আজকে রান্নার বিভিন্ন রকম অসাধারণ টেস্ট। আজকে রান্না কি করেছে? ঈশিতা আরবাজকে তরকারি দিতে দিতে বলল, আমাদের বাড়ির নতুন বউ। আফিয়া বেগম বললেন, ভাবিজি জানতে পারলে খবর করে ছাড়বে। নতুন বউয়ের প্রথম প্রথম রান্নাঘরে ঢোকাটা পছন্দ করেন না তিনি। আর সেখানে তুমি রান্না করছো, এই ভুল আর করো না মামানি। সুমু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শাহবাজ সাহেব বললেন, সে ঠিক আছে, তবে রান্নাটা তুমি অসাধারণ করেছো মামুনি। সুমু আলতো হেসে বলল, আমি একা কিছুই করিনি বাবা। ঈশিতা আমাকে হেল্প না করলে আমি কিছুই পারতাম না। শাহবাজ সাহেব কিছুটা সময় নিয়ে বললেন, তোমার শাশুড়ির কথায় তুমি কিছু মনে করো না মামুনি। ও একটু রাগী টাইপ, কিন্তু ওর মনটা অনেক ভালো। প্রথম প্রথম তো, তাই তোমাকে মেনে নিতে পারছে না। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? তুমি আর ঈশিতাও বসে যাও। না বাবা, আপনারা আগে খেয়ে নিন, আমি আর ঈশিতা পরে খাবো। শেহজাদ সাহেব খাবার মুখে দিয়ে বললেন, তুমি এই বাড়ির বউ, তোমার থেকে লুকানোর কিছুই নেই। শেহরাজ ভাবিজির খুব আদরের। ভাবিজি তার ভাইয়ের মেয়ের রোজার সাথে আমাদের শেহরাজের বিয়ে দিতে চেয়েছিলেন, তাই হঠাৎ করেই তোমাকে মেনে নিতে পারছে না। তবে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর রান্নাটা সত্যি তুমি অসাধারণ করেছো। আফিয়া বেগম বললেন, আমরা আছি তো তোমার সাথে। ভাবিজি বেশি দিন তোমার উপর রাগ করে থাকতে পারবে না। সে সব ভুলে ঠিক তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। সারবাজ বলল, সুমুর মধ্যে মানুষের মন জয় করে নেবার মতো অসাধারণ ক্ষমতা আছে। সুমু অবশ্যই পারবে বড়মার মন জয় করতে। রিয়াজ দুষ্টুমি করে বলল, তোমাদের এত কথা কিসের? সব সমস্যার সমাধান আমি দিচ্ছি। মম যখন ভাবিজিকে ভাইয়ের বউ হিসাবে মেনে নিতে পারছে না, তখন ভাইয়ার আর ভাবিজির ডিভোর্স করিয়ে দাও। আর তারপর রোজ আপুর সাথে ভাইয়ার ভাবিজির সাথে আমার বিয়ে করিয়ে দাও। সকলে হেসে উঠল রিয়াজের কথায়। শেহরাজ কোনো দিকে পাত্তা না দিয়ে চুপচাপ খাচ্ছে। আরবাজ রিয়াজের মাথায় একটা গাঁটটা মেরে বলল, বয়স কত তোর, এই বয়সে বিয়ের কথা বলছিস? তুমি তো বড় ভাইয়ের আগে বিয়ে করেছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমার তো তাও বিয়ের বয়স হয়েছে, তোর তো তাও হয়নি। দূর ভাইয়ের খুনসুটি দেখতে দেখতে সুমু ভাবনায় পড়ল। এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছে সে, এতগুলো মানুষ তার পাশে আছে। এই ভালোবাসাগুলো সব কষ্ট দূর করে দিতে সক্ষম। আর সব থেকে বড় কথা, তার খান সাহেব তার পাশে আছে। এতগুলো মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সে অবশ্যই তার শাশুড়ির মন জিতে নিতে পারবে। তারপর সে এই প্রতিটি ভালোবাসার মানুষকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলবে। সুমুর একটা সংসার হবে, একান্তই সুমুর। সুমুর ভাবনার মাঝে ফিরোজা দৌড়ে এসে সুমুর হাত ধরে বলল, এই নিউ ফ্রেন্ড, আমাকে তাইয়ে দাও। ঈশিতা হেসে বলল, বাহ, নিউ ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গেছো তুমি। তোমার হাতে তো
রোজ খাই। আজ আমি আমার নিউ ফ্রেন্ডের হাতে খাবো। সুমু হালকা গোলাপি লিপস্টিক রাঙা ঠোঁটে মৃদু হাসল। সে নিজের জন্য আর ফিরোজার জন্য ঝাল ছাড়া মাংস রান্না করেছে। একটা প্লেটে ফিরোজার জন্য খাবার তুলে নিয়ে সোফায় গিয়ে বসলো। রাত 11টার দিকে সুমুরা রুমে আসলো। শেহরাজের সাথে সাথে ফিরোজাও আসলো। ফিরোজা আজ সুমুদের সাথে ঘুমাবে। শেহরাজ বেডে গিয়ে শুয়ে পড়ল। ফিরোজা শেহরাজের বুকের ওপর বসলো। সুমু রুমের দরজা লক করে রুমের লাইট অফ করে দিয়ে এলইডি লাইট জ্বালিয়ে দিল। মুহূর্তেই রুমটার মধ্যে লাল নীল পার্পেল বর্ণের আলোতে আলোকিত হয়ে গেল। সুমু এসে শেহরাজের পাশে শুয়ে পড়ল। শেহরাজ ফিরোজাকে বলল, লাভ, চলো তোমার একটা স্ন্যাপ ভিডিও শ্যুট করি। ফিরোজা রাজি হলো। সুমু আলতো হাতে ফিরোজার গাল টেনে দিল। শেহরাজ সুমুর ফোন থেকে ডাঙ্কি মুভির লটপট গায়া গানটা প্লে করলো আর নিজের ফোনে স্ন্যাপে গিয়ে ক্যামেরা অন করলো। গান শুরু হতেই ফিরোজা হাততালি দিল। শেহরাজ ছাবার বলে ফিরোজার হাত ধরল। সুমু শুয়ে শুয়ে দুজনের কাণ্ড দেখছে। ফিরোজা গানের সাথে ঠোঁট মেলালো। মেয়েটার পরনে স্কাই ব্লু কালারের টি শার্ট আর লেডিস জিন্স প্যান্ট। বাচ্চা মেয়েটা চোখ বন্ধ করে ঘাড় পেছনের দিকে ঝুঁকিয়ে দিয়ে লটপট গেয়া সুর টেনে টেনে গান গাইছে। শেহরাজ ফ্রন্ট ক্যামেরা দিল। ফিরোজা শেহরাজের মুখের ওপর ঝুঁকে ক্যামেরার দিকে তাকালো। শেহরাজ ফিরোজাকে এক হাতে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে নিজেও তাল মেলালো ফিরোজার সাথে। ফিরোজা উঠে শেহরাজের বুকের ওপর দু হাত রেখে কে কত জোরে গান গাইতে পারে এমনভাবে তাল মেলালো। একে অপরের মুখের কাছে গিয়ে লুটপুট গায়ে বলতে লাগলো। দুজনে গাল ফুলিয়ে গানের তালে তালে দুষ্টুমি করতে লাগলো। শেহরাজ গা ঝাঁকিয়ে ডান্স শুরু করলো। সুমো পাশে শুয়ে দুজনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। দুষ্টুমি করতে করতে ফিরোজা শেহরাজের বুকের ওপর ঘুমিয়ে পড়ল। সুমো গান অফ করে দিল। শেহরাজ আলগোছে ফিরোজাকে পাশে শুয়ে দিয়ে সুমোকে বুকের মধ্যে জড়িয়ে নিল। সুমো পরম আবেশে চোখ বন্ধ করলো। রাত 2টোর দিকে বাড়ির কলিং বেল বেজে উঠল। ঘুম জড়ানো চোখে একজন সার্ভেন্ট এসে বাড়ির দরজা খুলে দিল। আরিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করলো। নাকে তার ওয়ান টাইম ব্যান্ডেজ, নাকটার ভালোই ড্যামেজ হয়েছে। সার্ভেন্টটি মাথা নিচু করে দাঁড়িয়ে বলল। আরিয়ান কোনো কথা না বলে ওপরে চলে গেল। নিজের রুমে যেতে গিয়ে শেহরাজের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রুমের দরজা থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঠোঁটে বাঁকা হাসি টেনে নিজের রুমে চলে গেল। বাড়ি ব্ল্যাক স্যুট পরিহিত একজন মানব বসে আছে, হাতে অ্যালকোহলের বোতল। হয়তো কারো অপেক্ষায়। আজ আর গ্লাসে করে ছোট ছোট বেগ মারছে না সে। আজ পুরো 3-4টে বোতল সামনে নিয়ে বসেছে। সুঠামদের অধিকারী মানবটি চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর পড়ে আছে। ছোট উজ্জ্বল টানা চোখগুলো সবসময় নেশালো আর হিংস্র দেখতে লাগে। বাজ পাখির চোখের মতো তীক্ষ্ণ দৃষ্টি তার, যে চোখের চাহনিতে যে কোনো মেয়ে বশীভূত হতে বাধ্য। সিগারেট ছোঁয়া পাতলা ঠোঁটচোরা ক্রিমের দ্বারা এখনও গোলাপি বর্ণ ধারণ করে আছে। মানবটি উজ্জ্বল তীক্ষ্ণ চোখজোড়া বারের দরজার থেকে আটকে আছে, হয়তো কোনো শিকারীর অপেক্ষায় বা কোনো বন্ধুর। বারের ভেতরে ঢুকে এলো সেই কাঙ্ক্ষিত মানব। মুখে তার মাস্ক। গিয়ে বসলো কর্নারের একটি টেবিলে। একজন ওয়েটারকে ডাক দিয়ে কিছু একটা বলে দিল। ওয়েটারটি সম্মতি জানিয়ে চলে গেলে সেই ওয়াইনের বোতল হাতে নিয়ে বসে থাকা মানবটির কাছে। ওয়েটারটি আঙুল দিয়ে দূরে কর্নারে বসে থাকা মানবটিকে দেখালো। ওয়াইন হাতে নিয়ে বসে থাকা মানবটি তাকালো সেদিকে। এগিয়ে গেল কাঙ্ক্ষিত টেবিলটির কাছে। চেয়ার টেনে নিজের আসনে বসলো। নিজের সামনে বসে থাকা মাস্ক পরিহিত মানবটিকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কিছুক্ষণ মানবটিকে পরোক্ষ করে গা দুলিয়ে হেসে ফেলল। মাস্ক পরিহিত মানবটি বিরক্তসূচক শব্দ করল। মানবটি কোনো মতে হাসি থামিয়ে মাস্কটি টেনে খুলে ফেলল। আরিয়ানের নাকের অবস্থা দেখে 2 হাত দিয়ে মুখ ঢেকে অবাক হওয়ার ভান করে বলল, এই কি অবস্থা তোর আরিয়ান? নাকের এই অবস্থা কেন? একটা মেয়ের জন্য। হোয়াট? মেয়ের জন্য মানে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর থেকে কিছু লুকানোর নেই। একটা মেয়ে আমাকে বড্ড ডিস্টার্ব করে দিয়েছে। রায়হান আবারও হেসে বলল, তোকে ডিস্টার্ব করছে? তবুও কোনো মেয়ে? তা সে কে? দুঃসাহসী গার্ল? আরিয়ান চুপ করে রইল। একজন ওয়েটার এসে ড্রিঙ্ক সার্ভ করে দিয়ে গেল। কিছুক্ষণ ভেবে তারপর বলল, মিসেস শেহরাজ খান, খান মেনশনের মেজবউ, আমাদের নতুন খান সাহেবা। ও হ্যাঁ, শুনলাম এসকে নাকি বিয়ে করছে। কিন্তু ভাই, মেয়েটার মধ্যে এমন কি আছে বলো তো?
যে এসকের মতো একটা ছেলে বিয়ে করে ফেললো, তোর মতো মেয়ে বা ছেলে ডিস্টার্ব হয়ে গেল। জানি না, তবে কিছু তো একটা আছে। আর তার থেকে বড় কথা, ও এসকের ওয়াইফ। এসকে নাকি মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। আর তুই তো জানিস এসকের সব জিনিসের প্রতি আমার পবিত্র নজর আছে। তোর নজর পবিত্র? অবশ্যই, বিশ্বাস কর ভাই। কাল ওই মেয়েটাকে দেখার পর এখন পর্যন্ত আমি আমার কোনো গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করিনি, কোনো মেয়ের সাথে বেড শেয়ার করিনি। ভালো করে দেখ রায়ান, আজ আমার পাশে কোনো মেয়ে নেই। খুব অবিশ্বাসযোগ্য এই ব্যাপারটা, এটা তবুও বিশ্বাস করলাম। তোর নাকের এই অবস্থা দেখানোর জন্য এই সন্ধ্যায় আমার সব কাজ বাদ দিয়ে আমাকে এখানে আসতে বললি। তো বল, আমাকে ভাবিজির সাথে কবে মিট করাবি? আমি তো দেখতে চাই কে সে অসাধ্য সাধনকারী রমণী, যার জন্যই মেয়েবাজ আর একটা মেয়ে হেটার্স এত ডিস্টার্ব হয়ে গেল যে একজন অলরেডি বিয়ে করে ফেলছে আর অন্যজন মেয়েবাজ ছেড়ে দিতে চাইছে। তুই কি মজা নিচ্ছিস রায়ান? অবশ্যই না, শুধু সেই রমণীর সাথে মিট করতে চাইছি। কবে করাবি বলো? ড্যাড ওদের জন্য পার্টি থ্রো করবে বলেছে, সেদিন দেখে নিস সেই মেয়েকে। কিন্তু এত ডিস্টার্ব হয়ে কী লাভ? ওই মেয়ে এসকের আন্ডারে আছে, তুই তো চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবি না ওই মেয়ের দিকে, আর সেখানে বেড পার্টনার বানাতে চাইছিস। বিষয়টা হাস্যকর। মুহূর্তেই আরিয়ান রেগে গেল, হাতের মধ্যে থাকা ওয়াইনের বোতলটাকে ছুঁড়ে মারল। বারে ড্যান্স করতে থাকা সকলে দাঁড়িয়ে পড়ল। মিউজিক অফ হয়ে গেল। সকলে তাকিয়ে আছে ওদের দিকে। আরিয়ান উঠে দাঁড়ালো। আরিয়ান রাগী লুক নিয়ে তাকাতেই আবারও মিউজিক অন করা হলো। সকলে আবারও ড্যান্সের দিকে মন দিল। আরিয়ান চাপা স্বরে হালকা গর্জন করে বলল, বেড পার্টনার নয়, লাইফ পার্টনার বানাতে চাই। ওই জিনিস আমার পার্মানেন্টলি লাগবে। রায়হান তার ছেলের হাসি দিয়ে বোতলে চুমুক দিল। কিছুটা ওয়াইন পান করে বোতলটা শব্দ করে টেবিলের উপর রেখে বলল, এসকে থেকে কিভাবে কেড়ে নিবি? এসকে তো কেড়ে টুকরো টুকরো করে ফেলবে। তুই জানিস ও কি জিনিস? আমাদের মার্ডার করার পদ্ধতি আর এসকে মার্ডার করার পদ্ধতি এক না। ও কাউকে মার্ডার করলে তার এক চুলো অক্ষত ছাড়ে না। আরিয়ান হাসল। রায়হানের কাছে গিয়ে রায়হানের কাঁধের ওপর হাত রেখে বলল, আমি মনে হয় একটু বেশি মজা করি, আর তাই কেউ আমাকে সিরিয়াস নেয় না। কি করতে চাস? ঠান্ডা মাথায় খেলতে হবে। মানে কেড়ে নিব। কথাগুলো বলে চলে গেল আরিয়ান। রায়হান বাঁকা হেসে তাকিয়ে রইল আরিয়ানের যাওয়ার পানে। চেয়ারের সাথে গা হেলিয়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, শত্রু যখন বন্ধু, আপাতত তুই আমার বন্ধু আরিয়ান। ওই মেয়ে যদি এসকে সত্যি ভালোবাসা হয় তাহলে আমি নিজে তোকে হেল্প করব এসকে থেকে ওই মেয়েকে কেড়ে নিতে। শাহরুখ ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছে। ফারিয়া আর ফারিন এলো নাজমিনদের কাছে। ড্রয়িং রুমে পা রাখতেই ফারিয়া দাঁড়িয়ে পড়ল। ফারিনকে সামিয়ার রুমে যেতে বলে নিজে এগিয়ে গেল শাহরুখের কাছে। শাহরুখের পেছন থেকে দু হাত দিয়ে শাহরুখের চোখ আটকে ধরল। নিউজ দেখায় বাধা হওয়াতে রেগে গেল শাহরুখ। চট করে উঠে দাঁড়ালো সে। পেছনে ফিরে ফারিয়াকে দেখে রাগ বেড়ে গেল তার। ফারিয়ার কান টেনে ধরে সামনে এনে দাঁড় করালো। ব্যথায় ফারিয়া আশ করে শব্দ করল। শাহরুখ চোখ রাঙিয়ে বলল, এসব কী ধরনের অসভ্যতা? পড়াশোনা নাই তোর? আর তোকে না বলছি আমার সামনে আসবি না, তুলে এক আছাড় মারবো। সায়া ছাড়ো। শাহরুখ ভ্রু কুচকাল। কি বলবি? কই কিছু না তো। কিছু না তাই না? ওই সাইয়া কি? হ্যাঁ, ভাইয়া হই তোর। আরে ভুল করে বলে ফেলেছি। তাই? আসলে আমি তোকে এখন ভুল করে একটা আছাড় মারি। ফারিয়া কেঁদে ফেলল। জোরে চিৎকার করে মামি বলে ডাক দিল। শাহরুখ ছেড়ে দিল ফারিয়ার কান। ফারিয়া দৌড়ে সিঁড়ির ওপর গিয়ে দাঁড়িয়ে মুখ ভেঙিয়ে বলল, সাইয়া সাইয়া সাইয়া, তুমি আমার ভাইয়া না, সাইয়া, বুঝছো? তোমাকে ভাইয়া থেকে সাইয়া বানানোর গল্পটা খুব সুন্দর হবে, দেখে নিও। শাহরুখ এগিয়ে আসতেই ফারিয়া দৌড়ে সামিয়াদের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। শাহরুখ মুচকে এসে আবারও নিউজ দেখাতে মন দিল। সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখ তার সমুদ্রের অশান্ত পানির দিকে। শেহরাজের আজকে বাসায় ফিরতে একটু লেট হবে বলে গেছে। সুমুর হাজার ভাবনায় বিভোর। সুমুর ভাবনার মাঝে দরজায় নক করার শব্দ কানে এলো। সুমু ব্যালকনি থেকে রুমে এলো। দরজার ওপারে মুখে এক টুকরো মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা। সুমু ঈশিতাকে ভেতরে আসতে বলে বেডের উপর পা ঝুলিয়ে বসলো। ঈশিতা এসে সুমুর পাশে বসলো। সুমু আলতো হেসে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? ঈশিতা অপরাধীর ন্যায় বলল,
সরি সুমু, একটু কাজ ছিল। বুঝলাম। তা তোমার আর আরবাজ? রুমের মধ্যে ঢুকে এলো রোজা, পরনে হট প্যান্ট আর লেডিস টি শার্ট, রিবন্ডিং করা ব্রাউন কালারের কাঁধ পর্যন্ত চুলগুলো ছেড়ে রাখা, মুখে স্পষ্ট রাগ আর ঘৃণা। মডেলদের মতন করে হেঁটে এগিয়ে এলো সুমুদের দিকে। সুমুর দিকে চোখ রেখে ঈশিতার উদ্দেশ্যে বলল,